স্যার, যারা এই মাটির পুতুল তৈরি করে তারা সবাই মহিলা, আর এই টিমটা লিড করছে একজন বয়স্ক মহিলা। আপাতত ওদের প্রজেক্টে অনেক অর্ডার পাচ্ছে। আমরা যদি এদের সাপোর্ট করি তাহলে ওরা আরো ওয়ার্কার্স হায়ার করে সারা দেশে নাম উজ্জ্বল করতে পারে। নাইস, সাউন্ডস গুড। এটা সত্যি খুব ভালো প্রজেক্ট। দেখুন না, যদি উনি আমাদের আন্ডারে কাজ করতে চান তো। শিওর স্যার, এই কারণেই আমি বলছি যে আমার আরো একটু সময় লাগবে, আর একটু টাইম দিতে হবে স্যার। আর এনারা সবাই যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভালের জন্য লিস্ট জমা করেছেন, স্যার আমাকে না এটা আরেকটু ডিটেলে চেক করতে হবে। আমি এখনো ঠিকমতো চেক করতে পারিনি। আপনি নিজের মতন ভাবে চেক করুন, সার্ভে করুন, কিন্তু খেয়াল রাখবেন আমাদের কাছে সময় কিন্তু খুব কম। তার মানে আমরা এতদিন ধরে যে ভিজিটটা করছি তার কোনো অর্থ নেই? মানে আমাদের সমস্ত পরিশ্রম জলে গেল স্যার? আপনাকে পরিশ্রমের জন্য স্যালারি দেওয়া হয়, আপনি পরিশ্রম করেছেন, আপনি ব্রিফ এনে দিয়েছেন, কিন্তু এই ব্রিফ থেকে কনভিন্স হোক বা না হোক সেটা কিন্তু ওনার উপর ডিপেন্ড করছে। আর কনভিন্স হয়ে যাওয়ার পরেও সার্ভে করা ডিটেলস চেক করা এগুলো সব ওনার হাতে আছে। আর উনি অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরেই আমি নিজে গিয়ে সেখানে ভিজিট করব। আর আমার সারপ্রাইজ ভিজিটের পরেও যদি কথা না হয় তারপরেও উনি বলতে পারবেন না যে ওনার পরিশ্রম বৃথা গেছে কি যায়নি। আপনি আপনার মতন করে চেক করেছেন, উনি নিজের মতন করে চেক করেছেন, আর আমি আমার মতন করে চেক করব। এবার এতে কন্ট্রোভার্সির কি ব্যাপার? স্যার, উনি যদি আমাদের সঙ্গে কোঅপারেট না করেন, আমাদের কাজে বাধা দেন, তাহলে হয়তো উনি এখানে কাজ করতে পারবেন না। কি বলতে চাইছেন আপনি? আপনি ওনাকে হুমকি দিচ্ছেন? আপনার কথা না শুনলে ওকে এখানে কাজ করতে দেবেন না? আমি না একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিতে চাই, আমি কাউকে ভয় পাই না, আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমি খুব ভালো মতো জানি। আপনার কোঅপারেশনের মানেটা কি? যে আপনি যা যা বলবেন আমি কোনো প্রশ্ন না করে আপনার কথা শুনে নেব? সরি, কিন্তু এইভাবে আমি কাজ করি না, আর আমার দ্বারা এটা সম্ভবও নয়। আমার কাজে নিজস্ব ভূমিকা থাকে, আমি কিন্তু অন্যের চোখ দিয়ে দেখি না, নিজের চোখ দিয়েই দেখি, আর সেটাই আমার ঠিক বলে মনে হয়। এনিওয়েজ, আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব। আর যদি আমার কোনো রকম অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন পড়ে তখন আমি আপনাদের বলে দেব। কিন্তু প্রজেক্ট ভিজিটে বা প্রজেক্ট সাইটে কখন, কোথায় আর কিভাবে যেতে হবে সেটা আমি ডিসাইড করব। আর সেটা আমার আপনাদের আগে থেকে জানানোর কোনো প্রয়োজন নেই, আর এটা আমার অধিকারও। আর হ্যাঁ, সেখানে আমি আপনাদের মধ্যে কাউকে নিয়ে যাব সেটারও কিন্তু প্রয়োজন নেই। হতে পারে আমি একলাই চলে গেলাম। এবার আপনারাই ডিসাইড করুন যে আপনারা আমাকে কোঅপারেট করতে চান কি চান না, সেটা আপনাদের নিজের ডিসিশন। যদি আপনারা আমাকে কোঅপারেট না করেন সেক্ষেত্রে অফিস আপনার এগেইনস্টে অ্যাকশন নিতে পারে। কি বলতে চাইছেন আপনি? কিছু না, আমি শুধু এটা বলতে চাইছি যে আমি নিজের মতো একটা শিডিউল তৈরি করব, যেটা আমি স্যারকে দেব, আর স্যার সেই শিডিউলটা সার্কুলেট করবে। আর এই কথাটা আমি খুব সিরিয়াসলি বললাম, ওকে? আই হোপ এবার আমাদের মিটিং শেষ হয়ে গেছে, আর কিছু কথা বলার বাকি নেই। স্যার, আর কি কিছু কাজ আছে আমার? এই মুহূর্তে এখন কোনো কাজ নেই, আপনি ফ্রি হয়ে আমার কেবিনে আসুন। কোন কোন প্রজেক্টগুলো এরা সবাই অ্যাপ্রুভাল করেছিল সেগুলো তো আমাকেও দেখতে হবে। শিওর স্যার, নিশ্চয়ই। এক্সকিউজ মি। মাহা, দিদি ভাই, আরে শোনো না। কি হয়েছে? কি হয়েছেটা কি শুনি একটু। আমি না, আরে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি, যেটা শুনে তোমাদের মন খুশিতে ভরে উঠবে। দুদিনও হলো না অফিস যাচ্ছে, আর আমাদের জন্য নাকি দারুণ খবর এনেছে। কি হয়েছে? আমাদের সবার বুঝে চাকরি হয়ে গেছে? তোমরা আমায় নিয়ে হাসছো? না না, আমি কোথায় এসেছি? বলো না কি হয়েছে। আর হ্যাঁ, আমি তো এবার চলে যাব, এখন শুনে আর কি লাভ আছে? ঠিক আছে, ছেড়ে দাও, আমারও বলার দরকার নেই, ছাড়ো। এখন যদি তোমরা আমার কথা শুনতে না চাও তো। আরে না না, ও না, আমি তো রয়েছি, আমি শুনবো, সব কথা শুনবো তোর। আর আমি তো হাসছিলাম না, দিদি হাসছিল এরকম ই করে। হ্যাঁ, দেখ তো কিরকম ভাবে মিথ্যে বলছে, এক্ষুনি তো হাসছিল।
যেই ওর মনে হলো যে তুই রেগে গেছিস সঙ্গে সঙ্গে ও পাল্টি খেয়ে গেল। আচ্ছা বল না অহনা, কি হয়েছে? না দিদি, আগে তোমরা ডিসাইড করো যে কে হাসছিল, তার আগে আমি কিছু বলবো না। বলো না, আমরা শুনতে চাই না। এই কেউ শুনবে না, খুব দর বাড়াচ্ছে। হ্যাঁ, আরে অহনা, বলো না কি হয়েছে। ঠিক আছে, বলেই দিচ্ছি। শোনো, একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। দেখো, যদি তোমরা মূর্তির বিজনেসটাকে বাড়াতে চাও তো সরকার মানে গভর্নমেন্ট তোমাদেরকে আর্থিক সহায়তা করার জন্য প্রস্তুত। আচ্ছা তাই নাকি? হ্যাঁ মা। আরে আমি তো ভুলেই গেছি যে আমার সামনেই সরকার দাঁড়িয়ে আছে। মা, তুমি আবার ঠাট্টা করছো? ঠিক আছে, আমি সতু মামার বাড়ি চলে যাব। আরে তোমার ছোট মামা তো আমাদেরই পাড়াতে আসছে, উনি তো বাড়ি নিয়ে নিয়েছেন, 2-1 দিনের মধ্যেই এখানে আসবেন। ওখানে গিয়ে কি করবে? হ্যাঁ তো ঠিক আছে, আমি 2 দিনের জন্যই ওখানে থাকতে চলে যাব। তুমি কি জানো কখনো সতু মামা আমাকে, আমি বলতে চাইছি যে কখনো আমাকে নিয়ে হাসাহাসি করেনি। তোমার ছোট মামা পড়াশুনো জানা মানুষ আর আমরা নিরক্ষর, আমরা কাউকে সম্মান দিতে কি করে শিখবো? মা, মা আজকে আপনি অহনাকে নিয়ে এত মজা করছেন কেন? আরে আমি কারোর পায়ে পা দিয়ে ঝগড়া করছি না, যা সত্যি কথা সেটাই বলেছি। আর তুমি বলো সরকারকে, এ সরকারি চাকরি করে, তাহলে এই তো সরকার। মা ঠিক আছে, তোমার যা বলার তুমি বলে নাও। যখন সরকার তোমাকে টাকা দেবে না, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে আমি ঠিক বলছিলাম। কত টাকা দিচ্ছে তোমার সরকার, আর কেন দিচ্ছে ওটা? আমার মুখ দেখে নাকি আমার বৌমাদের মুখ দেখে? আরে মা, সরকার কি আবার কারোর মুখ দেখে টাকা দেয় নাকি? কারোর কাজ বা যোগ্যতা দেখে তবেই টাকা দেয়। আচ্ছা, তাহলে কি এমন গুণ দেখে নিল সরকার? সরকার তো গুণ দেখার জন্য বাড়ি আসেনি। এই জন্যই তো বলছি, এই যে সরকার দাঁড়িয়ে আছে, এই গিয়ে আমাদের গুণ ওখানে বলেছে, সেই জন্য আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হয়েছে। না না মা, অহনা তখন থেকে কিছু একটা বলার চেষ্টা করছে আর তোমরা সবাই ওকে নিয়ে হাসাহাসি করছো। অহনা পড়াশোনা জানা মেয়ে, চাকরি করে, ওকে উল্টোপাল্টা কথা বলবে নাকি আমাদের? অহনা বলো, সব কথা আমাদের বলো। ছেড়ে দাও তো দিদি ভাই, এখানে না কোনো কথা বলার কোনো মানেই হয় না। কেউ আমার কথার কোনো মূল্যই দেয় না, কোনো ইম্পর্টেন্সই নেই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমি কি বলতে চাইছিলাম। তো শোনো, আমি এটা বলছিলাম যে আমি আমার অফিসে প্রমিস করেছি যে আমি তাদের একটা খুব ভালো প্রজেক্ট এনে দেব। আর হ্যাঁ মা, দিদি শোনো, তোমাদের এই প্রজেক্টের ফাইলটা কিন্তু আমি তৈরি করব। হ্যাঁ, তাই আমি এটা বলতে চাইছি যে তোমরা এই যে মূর্তি তৈরি করো, তার জন্য তোমরা সরকারের পক্ষ থেকে টাকা পাবে মূর্তির। আর হ্যাঁ, শুধু এটুকুই নয়, এই মূর্তি তৈরির জন্য তোমরা যদি আরো লোক রাখতে চাও সেটাও রাখতে পারবে। হাতে হাতে কাজ করবে, সব রেডি করবে, আর গভর্নমেন্ট এর জন্য আলাদা করে ফান্ডস দেবে তোমাদের। মা, এবার আসল কথা হলো যে এখন থেকে আর তোমার কোনো রকম অভাব হবে না, বুঝেছো? মা, তোমরা যে মূর্তি তৈরি করবে, দিদি তোমরা যে মূর্তি তৈরি করবে সেটা অর্ধেকের বেশি গভর্নমেন্ট কিনে নেবে, সরকার কিনবে তোমার থেকে। আর শুধু তাই নয়, তোমরা যে মূর্তি তৈরি করবে বিভিন্ন জায়গায় সেটার এক্সিবিশনও হবে। আরে বাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই, আমাদের কাজের ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, আমাদের এই কথাটা বলুন ম্যাডাম, আমাদের চাকরি থাকবে না চলে যাবে? যখন নতুন কারিগর আসবে আমাকে কি ভুলে যাবে সবাই? তোমরা আবার মজা করছো না? আর মা, তুমিও আমার কথাগুলোকে একদম সিরিয়াসলি নিচ্ছ না, তাই না? ঠিক আছে, আমি বুঝে গেছি। এই মুহূর্তে তুমি আমার কথার কোনো মূল্যই দেবে না, কিন্তু পরে তুমি বুঝতে পারবে, যখন কোনো কাজ আসবে না তখন তুমি আমার মূল্যটা বুঝতে পারবে। অহনা, আচ্ছা একটা কথা বলতো, এই যে তুই যা কিছু বলছিস এখন, এটা কি সত্যিই হতে পারে? দিদি, আমি তোমাদের কেন শুধু শুধু মিথ্যে বলবো, আমায় বলো তো এটা। আরে মামিমা, এতক্ষণ ধরে বলছে, একবার সবকিছু মন দিয়ে শুনে নিন না। হ্যাঁ, সেটাই একবার তো। অন্তত শোনা যাক। এখন তোমরাই শোনো, এত টাকা পাওয়া যাচ্ছে, আমি আর কি করব ও সমস্ত টাকা নিয়ে? আরে আমি তো ডাল ভাত খেয়ে জীবন কাটিয়ে দেবো। খুব ভালো করে বুঝতে পারছি মা, এই কথাগুলো আমি বলছি বলে তুমি এত অগ্রাহ্য করছো, তাই না? আচ্ছা একটা কথা বলো তো, তোমার যদি দরকার না থাকে তাহলে তুমি মূর্তিগুলো কেন বানাচ্ছ?
আর দাদা ভাই দোকানে দোকানে গিয়ে এই মূর্তিগুলো সাপ্লাই কেন করছে? না মানে তুমি কেন এত পরিশ্রম করছো মা? আরে আমার মূর্তি বানানো ভালো লাগে তাই জন্যে। শুধু ভালো লাগে তাই জন্য মূর্তি বানাচ্ছ তুমি? টাকার জন্য কাজই করছো না তুমি? এটা তো জানি সবাই যে ওই টাকায় ঘর সংসার চলছে, সেটা তো আমিও জানি মা। কোথায় আমি তোমাদের কত বড় বড় স্বপ্ন দেখাচ্ছি আর কোথায় তোমরাও? মা আমি সত্যি বলছি, এটা আমার অফিসের প্রজেক্ট আর সেই প্রজেক্টটা পাশ করানোর দায়িত্ব আমার মা। কিন্তু তোমরা তো কেউ আমার কথার মূল্যই দিচ্ছ না। না না অহনা, মূল্য দিচ্ছি তো তোমার কথার। আমার তো মনে হয় এবার আমাদের ভালো সময় আসতে চলেছে। দিদি ভাই তুমি তুমি সবার সঙ্গে মিলে আছো না? তুমিও আমাকে নিয়ে মজা করছো তাই না? হ্যাঁ না অহনা, আমি কই তোমাকে নিয়ে মজা করলাম? তুমি কি মজা করার মতন কোনো কাজ কখনো করেছো? দেখো না, অফিসে চাকরি পাওয়ার পরেও তুমি আমাদেরকে নিয়েই ভেবে চলেছো। আমাদের ব্যাপারে কোনোদিনও কেউ এইভাবে ভাবেনি, এমনকি আমাদের ভাইরা পর্যন্ত আমাদের ব্যাপারে এত ভাবেনি। শুধু তুমি ভাবো, আর শুধু ভাবোই না, তোমার ভাবনাগুলোকে সত্যি করার চেষ্টাটাও তুমিই করো। আচ্ছা বলো তো, আমাদেরকে কি করতে হবে? দেখো, করতে তো হবে অনেক কিছু। সবার আগে তো আমাদের একটা অফিস ঘর ভাড়া নিতে হবে। কিন্তু সতু মামার বাড়ি, সতু মামার বাড়ি? আমরা ওটাই দেখাতে পারি যে এটা আমরা রেন্টে নিয়েছি। সতু মামার বাড়িতে তো দুটো ঘর আছে, তো আমরা বলে দেব যে তার মধ্যে একটা ঘর আমরা ভাড়াই নিয়েছি। মা, এরপর যখন এরা ইন্সপেকশনের জন্য আসবে তো তাদের সাথে আমিও আসবো, আর আমার সাথে আমার বসও থাকবে মা। তারা সবাই শুধু মূর্তি বানানোর কিছু জিনিসপত্র দেখবে। আর দিদি, মা তোমরা আগে যে মূর্তিগুলো বানিয়ে রেখেছো না, ওগুলো দেখাতে হবে। তারা দেখবে যে তোমরা কিভাবে কাজ করো, সবকিছু কেমন, কি কি জিনিস ইউজ করো। আর তারপর ভিজিটের পরে একটা রিপোর্ট বানিয়ে আমাকে দিতে হবে। আর সেই রিপোর্টটা থেকেই ডিসাইড হবে যে তোমরা কত টাকা পেতে পারো বা টাকা পাবে কি না। কত টাকা দেবে তোমার সরকার? মা, সেটা তো প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে, কিন্তু কম সম করেও ৬-৭ লাখ মতো পাওয়া যায়। বাপরে, ৬-৭ লাখ? ৬-৭ লাখ? সত্যি কথা বলবো, আমার তো এখন মনে হচ্ছে এই টাকাগুলো সব আমরাই পাবো। মা, সেটা তো বলা একটু মুশকিল, মানে এটা তো আমি বলতে পারবো না, তাই না? কিন্তু মা, আপনার এটা কেন মনে হয় যে এই টাকাটা আমরাই পাবো? আর মামিমা, তাছাড়া দেখুন, এত এত বড় বড় লোক আছে না, এত আলাদা আলাদা কাজ করে, কিন্তু আমাদের কাজ তো একদম নতুন। আমাদের কথা কেন ভাববে বলুন তো? আরে কেন ভাববে বলছো কেন? আরে আমাদের সরকার বাড়িতেই আছে, তাহলে সব থেকে বেশি টাকা তো আমরাই পাবো, চিন্তার কোনো ব্যাপার নেই। মা, তুমি আমার একটা কথাও বিশ্বাস করো না, তাই না? আরে তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু তোমার যেই মাথাটা না, ওটার ওপরে আমার বিশ্বাস নেই। মা, কেন আমার বুদ্ধিতে কেন ভরসা নেই তোমার? আরে এরকম মাথা মোটার মতো তুমি কথা বলছো, তাহলে কি করে ভরসা করব? আরে চাকরির 1 সপ্তাহ পূর্ণ হলো না, আর ও এখন থেকেই নিজের শ্বশুর বাড়ির লোকের জন্য টাকার ব্যবস্থা করতে যাচ্ছে। চাকরি হারানোর ইচ্ছা আছে নাকি? তোমার চাকরি শুধু যাবে না, লোকজন তো এটাই বলবে না, চেনা পরিচিতদের সুবিধা করতে গিয়ে চাকরিটা খুইয়েছে ও। মা, এমন কিচ্ছু নয়, এমন কিচ্ছু হবে না মা। আর এমনিতেও ওখানে না এমন কোনো প্রজেক্টই নেই, আর এতে শুধু তোমাদেরই নয়, আমাদের ডিপার্টমেন্টেরও নাম হবে। এখন তুমি নিজেই বলো, আজকের দিনে কারা এমন মূর্তি বানায়? এই মূর্তির মাধ্যমে আমরা নিজেদের দেশের ঐতিহাসিক কলাকেও বাঁচিয়ে রাখছি। দেখো, এবার আজকালকার বাচ্চারা এগুলো কিনবে, দেখবে, এক্সিবিশন হবে, সরকারও তোমায় নিয়ে গর্ব করবে মা। এবার তুমিই বলো, এটা কি বড় কোনো কাজ নয়? আর এদিকে তুমি বলছো নাকি আমি আত্মীয় স্বজনদের সুযোগ করে দিচ্ছি। আর এমনিতেও তোমরা জানো দিদি, এই জন্য না তোমাদের সবার অনুমতি আছে অ্যাপ্লাই করার। আর আমি তো শুধু তোমাদের এই প্রজেক্টের ব্যাপারে খবর দিলাম, করা না করা সেটা তো তোমাদের ইচ্ছা, আমি কি ফোর্স করছি নাকি? আর যখন প্রজেক্ট স্যাংশন হবে তখন কি শুধু আমি থাকবো নাকি? আমার স্যার থাকবে, বস থাকবে, সবাই মিলে ডিসাইড করা হবে যে এই প্রজেক্টটা স্যাংশন হবে কিনা। এবার তারা যদি প্রজেক্টটা বুঝতে পারে তবেই স্যাংশন হবে, বুঝতে না পারলে করবে না। এখন তারা যদি একটা প্রজেক্ট স্যাংশন না করে তো আমি কি গিয়ে বলবো নাকি যে স্যার প্লিজ দেখুন একটু এই প্রজেক্টটা স্যাংশন করিয়ে দিন? আরে তুমি যেই বাড়িতে থাকো
সেই বাড়ির লোকজনদের জন্য সুপারিশ করা কি ঠিক কথা? মা, আমি হয়তো এই বাড়িতে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের তো আলাদা আলাদা কাজ, প্রত্যেকে আলাদা কাজ করি। তোমার কাজ আলাদা, আমার কাজ আলাদা। এখন যদি তোমরা একটা কাজ করো আর আমি সেই সুযোগটা পাই তোমাদের কাজটা রেকমেন্ড করার, তাহলে আমি কেন করব না? এতে কি ভুল আছে মা? দেখো ছোট বৌমা, তুমি এমন কিছু করে ফেলো না যার জন্য আমাদের লজ্জার কারণে মাথা ঝোঁকাতে হয়, বুঝলে? এখন তুমি সবে নতুন চাকরি পেয়েছো, যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে অন্য কোনো ভাবে আমরা কাজ পেয়ে যাব। দেখো, তুমি আমাদের কারণের জন্য না নিজের কাজের জগতে সম্মান হারিও না। তোমার বিশ্বাসযোগ্যতা যেন কোনো আঁচ না লাগে, মনে রেখো। এ সমস্ত আমি সইতে পারবো না একদম। দেখ অহনা, আমরা তোকে বিপদের মধ্যে ফেলে কোনো কাজ করব না, এটা কিন্তু তুই মাথায় রাখিস। ঠিকই বলেছ দিদি, তাছাড়া এখন তো বিক্রিও হচ্ছে, আমরা অর্ডার পাচ্ছি আর আরো পাবো। তুই এত চিন্তা করিস না অহনা। অহনা, জেঠিমা যা বলছে না সেটাও কিন্তু ঠিক কথা, তুমি একটু ভেবে দেখো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে অহনা এই সবকিছু খুব ভালো বোঝে। ও এমনি এমনি কোনো কথা বলবে না। আমাদের ছোট বৌমার কি এটুকুও বুদ্ধি নেই? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি তো খুব বেশি। বোকা তো খালি আমি, আমার যা মনে হলো সেটা বললাম। তুমি তোমার কাজ করো, আমার কি? যদি হয়ে যায় তাহলে আমাদেরই তো ভালো, আমরা আমাদের কাজ করতে পারবো। আর জীবনের এই শেষ সময় পৌঁছে হাতে একটু টাকা থাকলে সারাটা জীবন কারোর না কারোর ওপর নির্ভর করেই তো কাটিয়েছি। প্রথমে বাবা, তারপর স্বামী, আর তারপর ছেলে। আর এই বয়সে একটু টাকা হাতে থাকলে নিজের পায়ে তো দাঁড়াতে পারবো। আর আমার সঙ্গে সঙ্গে আমার বৌমারাও নিজের পায়ে দাঁড়াতে পারবে। কেউ ভয় দেখাতে পারবে না যে আমি তোমাদের খরচা দিতে পারবো না। উল্টে আমরা আরো দুটো মানুষের দায়িত্ব নিতে পারবো, আর ওদেরও দেখিয়ে দেব ওদের টাকার আর কোনো প্রয়োজন নেই আমাদের। একদম মা। তুমি কি জানো মা, আমিও না এটাই দেখতে চাই। আজ আমি চাকরি পেয়েছি, মাসের শেষে গিয়ে মাইনে পাবো। আমি চাই যে আমার যে দিদিরা রয়েছে, আমি চাই যে আমার দিদিরাও নিজের ক্ষমতা অনুযায়ী রোজগার করুক। আমি চাই যে পুরো বিশ্ব জানতে পারুক যে তোমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে, কত স্ট্রং তোমরা, কতটা প্রতিভাশালী তোমরা। আর মা, বয়স বেড়ে গেলে কোনো মানুষ শেষ হয়ে যায় না, তার শিল্প শেষ হয়ে যায় না মা। মা, তোমায় দেখে তো বাকি মানুষরা মনোবল পাবে, তাই জন্যই তো আমি এসব করছি মা। আর তোমরা কি জানো, আমার এতে পুরো বিশ্বাস আছে যে আমার অফিসের সবাই যখন এই প্রজেক্টের ব্যাপারে জানতে পারবে না, আর যখন তারা নিজে এটা দেখবে, তখন তাদেরই মন ভালো হয়ে যাবে। আর আমার কি মনে হয়, তারপর তো আমার আর কিছু বলার প্রয়োজনই পড়বে না। May I come in, sir? ইয়েস। স্যার, আপনার সাথে প্রজেক্ট রিগার্ডিং কিছু কথা আছে। আরে হ্যাঁ, বলুন। স্যার, ওই বসুন না। শিওর স্যার। স্যার, ওই আপনার মনে আছে গতকাল আমি মেনশন করেছিলাম একজন বয়স্ক মহিলার কথা? তার সঙ্গে আরও 4 জন মহিলা কাজ করে মূর্তি তৈরি করার। স্যার, এখন আপনিও জানেন যে মূর্তি তৈরি করা আমাদের সংস্কৃতির একটা উৎকৃষ্ট অংশ। স্যার, আমি বলতে চাইছি যে মহিলাদের কথা আমি আপনাকে বলছি, স্যার, তারা না প্রতিদিন নতুন নতুন মাটির পুতুল তৈরি করে আর নিজেরাই সাপ্লাই করে। স্যার, আসলে ওই সমস্ত মহিলারাই হাউসওয়াইফস, আর এই বিজনেসের থ্রু তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চায়। ব্রিলিয়েন্ট। তাহলে উনি কি আমাদের প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করেছেন? না স্যার, অ্যাপ্লাই এখনো করেনি। অ্যাকচুয়ালি তাদের এই ব্যাপারে অত বেশি নলেজ নেই স্যার। কিন্তু
স্যার আমরা যদি তাদের এই প্রজেক্টটা অ্যাপ্লাই করানোর কথা ভাবতে পারি, যদি আপনি বলেন তো আমি কি তাদের এই কথাটা বলবো? যদি উনি আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে ওনাকে নিজের সাথে পড়াশোনা জানা কাউকে রাখতে হবে, যে ওনার তরফ থেকে সব অফিসিয়াল কাজ সামলাবে। হ্যাঁ স্যার, আমি তো এটা জানতেই আপনার কাছে এসেছিলাম। যদি আপনি বলেন তো আমি আজকেই ওদের প্রজেক্টের নাম মেইন লিস্টে তুলে দেব। স্যার দেখুন, এতে আমাদের প্রজেক্টেও আমরা ভ্যারিয়েশন পাবো। আর স্যার এরা সবাই খুব অনেস্ট, খুবই সততার সঙ্গে নিজেদের কাজ করবে। যদি এরকমই হয় তাহলে তো আমরা ওনাকে প্রজেক্টের জন্য ইনভাইট করতেই পারি। কিন্তু আপনি তাও একবার দেখে নিন উনি এই কাজটা করতে পারবেন কি পারবেন না। ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালে কিছু কাগজপত্র থাকে, যদিও সেগুলো মেনটেন করে ও এইসব কাজ করতে পারে, আর যদি ওর পেপারসগুলো সব ঠিকঠাকই থাকে তাহলে আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভ করতে কোনো অসুবিধাই হবে না। স্যার পেপারসের কোনো ইস্যু হবে না স্যার। অ্যাকচুয়ালি ওরা না নিজেদের বিজনেস সবে শুরু করেছে, তাই একদম নতুন। আপনি একদম ধরে নিন যে সদ্যজাত বিজনেস স্যার। তারপরেও তারা নিজেদের বিজনেস খুব গুছিয়ে শুরু করেছে, আর এত কম সময়ের মধ্যে তারা অনেক জায়গা থেকে অনেক অর্ডার পাচ্ছে। আর স্যার যদি এই সময় মানে শুরুতেই যদি আমরা তাদের নিজেদের আন্ডারে নিয়ে নিই তাহলে এটা আমাদের জন্য একটা অনেক বড় মাইলস্টোন হতে পারে স্যার। কিন্তু স্যার আমি তাই জন্যই ভাবছিলাম যে এখনই তাদের অ্যাপ্রোচ করা যাবে কি না। যদি উনি আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে ওনাকে নিজের সাথে পড়াশোনা জানা কাউকে রাখতে হবে, যে ওনার তরফ থেকে সব অফিসিয়াল কাজ সামলাবে। হ্যাঁ স্যার, আমি তো এটা জানতেই আপনার কাছে এসেছিলাম। যদি আপনি বলেন তো আমি আজকেই ওদের প্রজেক্টের নাম মেইন লিস্টে তুলে দেব। বাকি রইল পেপারসের কথা বা ফর্ম ফিল আপ করার কথা। তো এতে আমি তাদের কিছু সাহায্য করতে পারি স্যার। অ্যাকচুয়ালি এই জন্য আমি বলছি কারণ তারা বেশি পড়াশোনা করেনি, শুধু হাতের কাজই জানে। পড়াশোনা জানে না? দেখুন, যদি উনি আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে ওনাকে নিজের সাথে পড়াশোনা জানা কাউকে রাখতে হবে, যে ওনার তরফ থেকে সব অফিসিয়াল কাজ সামলাবে। এমনি তো এটা কোনো বড় ব্যাপার নয়। হ্যাঁ স্যার, আমি তো এটা জানতেই আপনার কাছে এসেছিলাম। যদি আপনি বলেন তো আমি আজকেই ওদের প্রজেক্টের নাম মেইন লিস্টে তুলে দেব।